আজকে আমি যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটা একটি তামিল কমেডি ড্রামা মুভি। মুভিটির নাম জল্লি ও জিমখানা। মুভিটি যেহেতু পুরোদমে কমেডি মুভি, তাই মুভির কাহিনী কি নিয়ে তা প্রসঙ্গ নয়, মুভিতে কতটা মজা আছে সেটা প্রসঙ্গ। তো চলুন মুভির একটু ঝলক দেখে নিয়ে মুভিটি শুরু করা যাক। Bhavani, it's okay. Your rocket Ravi. போய் ஃப்ரீ மெடிக்கல் செக்அப் பண்ணாங்க அடைக்கல் ராஜ் ஹாஸ்பிட்டல்ல. அவரை விட கதவு திறந்து இருக்கு. அந்த கழுத்து பிடிச்சு வர மாட்டேங்குது. உயிரோட போறான். வானவில் சாயம் அதை பூசியதா. তো হাই, আমি রোমানা। এসআর রোমানা এক্সপ্লেইন ইউটিউব চ্যানেলের নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগত। মুভির শুরুতেই দেখি একটা মেয়ে বৃষ্টির মাঝে ছাতা হাতে চার্চে আসতেছে। তো মেয়েটি চার্চে ঢুকে একটা ছেলেকে বলে, আমি ফাদারের সাথে দেখা করতে চাই। ছেলেটি বলে, কিসের জন্য? মেয়েটি বলে, কাউন্সেলিং এর জন্য এসেছি। আপনাদেরকে বলে রাখি, এখানে কাউন্সেলিং বলতে মেয়েটি বোঝাচ্ছে সে অতীতে বড় কোনো পাপ করেছে আর সেই পাপ বোধ থেকে মুক্তি পেতে ফাদারের থেকে পরামর্শ নিতে এসেছে। তো পিচ্চিটি ফাদারকে ডেকে আনলে ফাদার মেয়েটিকে ভালো করে দেখে নিয়ে বলে, বলো কি বলবে? তখন মেয়েটি বলে, আমার নাম ভবানী, আমার ছোট বোন শিবানী। ফাদার বলে, তোমার মা আরুনি, তোমার বাবা চিপ্পানি। এভাবে লম্বা না টেনে কি বলবে সোজা বলো। তখন ভবানী বলতে শুরু করে, আমার গ্রাম মেঘনাপুরম, আমরা 3 বোন, আমি সবার চেয়ে বড়, আমি সকল নায়ক নায়িকাদের ভয়েস নকল করে কথা বলতে পারি, সেটাও আবার মুখ বা ঠোঁট নড়ানো ছাড়া। এটাকে ভেন্টিলোকুইজম বলা হয়। ফাদার বলে, বুঝলাম না। তখন ভবানী মুখ বা ঠোঁট না নড়িয়ে ফাদারের ভয়েসে কথা বলে দেখাই। ফাদার তো শক। ভবানী বলে, আমার মেজবোন শিবানী একটা রোবোটিক কলেজের স্টুডেন্ট এবং সে রোবোটিক ইঞ্জিনিয়ারিং এর উপর স্বর্ণপদকও জিতেছে। তার বিশেষত্ব হলো সে যে কোনো মৃত প্রাণীর শরীরে রোবোটিক মেথড ইউজ করে সেই মৃত প্রাণীকে নিয়ন্ত্রণ করতে পারে, যেমন তাকে হাঁটাচলা করাতে পারে, প্রাণীটির অঙ্গগুলো নড়াচড়া করাতে পারে। ফাদার বলে, তো এসব আমাকে বলছো কেন? ভবানী বলে, সেটা পুরো গল্পটা শুনলেই বুঝতে পারবেন। তার আগে আমার ছোট বোনের সাথে পরিচয় করাই। এটা আমার ছোট বোন ইয়াজিনি। সে যে কারো স্বাক্ষর নিখুঁতভাবে হুবহুব কপি করতে পারে, এটাই তার ট্যালেন্ট। ফাদার বলে, এটাকে ট্যালেন্ট বলে না, এটাকে জালিয়াতি বলে। ভবানী বলে, আমার মা চেল্লামা, বয়স অনেক বাট দেখতে মনে হয় যেন আমাদের বোন। তার ট্যালেন্ট হলো সে একবার কথা বলার জন্য মুখ খুললে একটানে এত বকবক করতে পারে যে রেডিওর আরজেদেরকেও হার মানাবে। ফাদার বলে, তুমি অন্যের কণ্ঠ নকল করো। তোমার মেজো বোন রোবোটিক্স পদ্ধতিতে মৃতদেহ নিয়ন্ত্রণ করতে পারে। তোমার ছোট বোন যে অন্যদের স্বাক্ষর কপি করতে পারে। তোমরা তো দেখছি একটা ফ্রড পরিবারের কম্বো প্যাকেজ। ভবানী বলে, ফাদার আমার গল্প বলার মাঝে প্লিজ আঙ্গুল দিবেন না, নয়তো আমি গল্প ভুলে যাব। তাই চলুন আরেকজনের সাথে পরিচয় করাই। আমার মামা মুরুগেশান, সে একটা ক্যাব চালক। আমরা সবাই তাকে মাতাল মামা বলে ডাকি, কারণ সে 24 আওয়ার মাল খেয়ে টাল হয়ে থাকে। তবে হ্যাঁ, মামা আমাকে খুব ভালোবাসে। আর আমার দাদা থাঙ্গাস্বামী, সে একজন বিরিয়ানি বিশেষজ্ঞ। সে রাস্তার সাইডে একটা বিরিয়ানির হোটেল চালাতো, যেখানে রোজ শত শত লোক বিরিয়ানি খেতে আসতো। কিন্তু হঠাৎ সেই রোড বন্ধ হয়ে যায়, যার ফলে ফাদার খদ্দের হারাই। তখন দাদার এই করুণ অবস্থা আমরা সহ্য করতে পারি না এবং আমরা নতুন একটা হোটেল খোলার সিদ্ধান্ত নেই। তাই আমরা আমাদের জমির রকেট রবির কাছে বন্ধক রেখে টাকা নেই। ফাদার বলে, এর নাম রকেট রবি হলো কেন? ভবানী বলে, তার থেকে টাকা নিলে সুদ রকেটের গতিতে বাড়ে, তাই সবাই তাকে রকেট রবি বলে ডাকে। তো আমরা হোটেল খোলার জন্য রকেট রবির থেকে 15 লাখ টাকা সুদের উপরে নেই। এরপর সারা এলাকা মাইকিং করে আমাদের হোটেলের উদ্বোধন করি। আর হোটেল খুলতেই আমাদের হোটেলে প্রচুর কাস্টমার আসতে শুরু করে। ফাদার বলে, সবই বুঝলাম, বাট এই গল্পের মাঝে এখন পর্যন্ত তো কোনো ঝামেলা দেখলাম না, যেখানে তুমি বড় কোনো পাপ করছো আর সেই পাপবোধ থেকে মুক্তি পেতে আমার কাছে এসেছো। ভবানী বলে, ফাদার একটু ধৈর্য ধরুন, গল্পে খুব শীঘ্রই ভিলেন আসতে যাচ্ছে। তো আমাদের গল্পে ভিলেন হয়ে আসে বিধানসভা নির্বাচনে জয়ী হওয়া বিধায়ক আদাকাল রাজ। সে নির্বাচনে জয়ী হলে একটা সাকসেস পার্টির আয়োজন করে। সেই পার্টির 2000 প্লেট বিরিয়ানির অর্ডারটা আমাদেরকে দেয়। তো এখানে একটা অরিজিনাল সিন চলুক, এই ফাঁকে আমি একটা কাজ সেরে নেই, কেমন? 1x হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার, যেখানে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে পারবেন এবং তাদের স্কোর ভবিষ্যদ্বাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্রাশ, ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, ব্যাংক, ক্রিপ্টো, পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24/7 ডেজ গ্রাহক সহায়তা পাবেন।
তাই ভিডিও শেষে পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে 1x সার্চ করে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড SRRE ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। ধন্যবাদ। তো পার্টি শেষে ভবানীর পরিবার হিসেব করে দেখে বিল এসেছে 2 লাখ টাকা। তো তারা আদাকাল রাজের কাছে পেমেন্ট নিতে গেলে আদাকাল রাজ টাকা না দিয়ে বলে ভেবে নেয় 2 লাখ টাকা আমার পার্টিতে ডোনেশন করেছেন। এটা শুনে ভবানীর পরিবার তো শক। তো ভবানীর মা বলে, স্যার আমরা জমি বন্ধক রাখা টাকা দিয়ে আপনাদেরকে খাইয়েছি, প্লিজ এমনটা করবেন না। এটা শুনে আদাকাল রাজ একটা চেক লিখে দিলে ভবানীর দাদা দেখে এ কি, এটা তো মাত্র 10,000 টাকার চেক। আদাকাল রাজ বলে এটা নিয়েই চুপচাপ চলে যান। এটা শুনে ভবানীর দাদা রেগে মেগে চেকটা আদাকালের মুখে ছুঁড়ে মেরে চলে যেতে থাকলে আদাকালের লোক দাদার পিঠে কষিয়ে একটা লাথি মারে আর দাদা ছিটকে পড়ে যায়। ভবানীর পুরো পরিবার তো শক। এরপর আদাকালের লোকেরা ভবানীর দাদার পুরো হোটেলে ভেঙে দিতে আসে। তখন ভবানী সহ ভবানীর পরিবার বাধা দিতে আসলে গুন্ডারা সবাইকে অনেক নির্মমভাবে মারে ও দাদার মাথায় এত জোরে আঘাত করে যে দাদাকে ইমার্জেন্সিতে হসপিটালে নিতে হয়। ডক্টর দাদার মাথায় স্ক্যান করে জানায় যে মাথায় প্রচন্ড আঘাত পাওয়ায় তার ঘাড় ভেঙে গেছে এবং রক্তনালী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সিন বর্তমানে আসতে দেখি ফাদার এসব শুনে কাঁদতেছে ও বলতেছে সবাই তো বুঝলাম, বাট গল্পে এখনো তো তোমার কোনো পাপ দেখছি না। আর এই গল্পে নায়িকা ও ভিলেন তো এসেছে, বাট এই গল্পে হিরোকে, তার সম্পর্কে বলো। তখন ভবানী বলে তার নাম পেরুকুন্দ্রন, সে একজন বিখ্যাত উকিল। তখনই সিন কোর্টে আসলে আমরা পেরুকুন্দ্রনকে দেখতে পাই। আমরা দেখি সে আদাকালের বিরুদ্ধে একটা PIL দায়ের করেছে ও জর্জকে বলতেছে, জর্জ, আদাকাল ও আদাকালের ডক্টর স্ত্রী জেসমিন দুজনে মিলে গ্রামের লোকদের সাথে কোটি কোটি টাকার স্ক্যাম করেছে। আদাকালের স্ত্রী ফ্রি চিকিৎসা দেওয়ার নামে প্রত্যন্ত গ্রামগুলোতে ফেক ক্যাম্প দেয়। এরপর গ্রামের দরিদ্র লোকেরা যখন সেই ভুয়া ক্যাম্পে চেক আপ করাতে আসে তখন আদাকালের লোকজন গ্রামের এসব অসহায় লোকদের ID কার্ড, ফিঙ্গারপ্রিন্ট এবং স্বাক্ষর সংগ্রহ করে। এরপর আদাকাল গোপনে এসব লোকদের নামে স্বাস্থ্য বীমা করে ও মিথ্যা অপারেশনের নাম করে এদের অজান্তেই বীমা কোম্পানি থেকে লাখ লাখ টাকা তুলে আত্মসাৎ করে। আর একটা সময় এসব টাকার দায় এসে চাপে সেই নিরীহ লোকগুলোর উপর। অলরেডি 28 জন অসহায় মানুষের সাথে এমনটা ঘটেছে। তাই জজ সাহেব, আমার আকুল আবেদন এটাই যে আদাকালকে কঠোর শাস্তি দেওয়া হোক এবং তার আত্মসাৎ করা টাকাগুলো উদ্ধার করে সেই 28 জন ক্ষতিগ্রস্ত লোককে ভাগ করে দেওয়া হোক। তখন জজ এই কেসের ফাইনাল শুনানির ডেট 15 তারিখ দেয়। সিন কাট হলে দেখি আদাকাল বাসায় এসে তার লোকদেরকে বলতেছে 15 তারিখের আগেই পেরুকুন্দ্রনকে শেষ করে দিতে হবে, তোরা ভালো একটা কিলার ভাড়া কর। তখন একজন বলে ওঠে, লিডার পট্টুকে ভাড়া করেন। তখনই সিন কাট হয়ে পট্টুর কাছে আসলে দেখি পট্টু সকল প্ল্যান করে ফেলেছে এবং বলতেছে হোটেল আরুভি, সময় ঠিক 9টায় পেরুকুন্দ্রন এক্সপায়ার হয়ে যাবে। সিন এদিকে ভবানীর কাছে আসলে দেখি ডক্টর ভবানীর দাদার কন্ডিশন দেখে বলতেছে তোমার দাদার কন্ডিশন খুবই খারাপ, তাকে ICUতে পাঠানো হয়েছে। যদি 24 ঘন্টার মধ্যে তার অপারেশন করা না হয় তাহলে সে চিরদিনের জন্য কোমা স্টেজে চলে যেতে পারে। আর যেহেতু এটা জটিল একটা সার্জারি তাই 25 লাখ টাকার মতো লাগতে পারে। ভবানী তখন 25 লাখ টাকার জন্য রকেট রবির কাছে গেলে রবি দিতে চাইও বলে আমার কাছে নগদ টাকা নেই, আমি ব্যাংকে যাচ্ছি, তোমার অ্যাকাউন্ট নাম্বার দাও, আমি ট্রান্সফার করে দেবো। এরপর ভবানীর অ্যাকাউন্টে 25 লাখ টাকা ঢোকার মেসেজ আসলে ভবানী অনেক খুশি হয় ও তার দাদার অস্ত্রোপচারের টাকা পরিশোধ করে। এরপর রকেট রবিকে ধন্যবাদ জানানোর জন্য ফোন করে, কিন্তু ফোন করলে এটা শুনে অবাক হয় যে টাকা তো রকেট রবি পাঠায়নি। লেজালা। সিন বর্তমানে আসলে দেখি ফাদার অবাক হয়ে বলতেছে টাকাটা যদি রকেট রবি না পাঠে তাহলে কে পাঠিয়েছে। তখন সিন আবার ফ্ল্যাশব্যাকে গেলে দেখি ভবানী ও তার পরিবার বসে থেকে এটা নিয়ে টেনশন করছে যে টাকাটা তাহলে কে পাঠালো। এমন সময় একজন ভবানী নম্বরে ফোন করে বলে ভবানী ম্যাডাম, ভুল করে আমি আপনার অ্যাকাউন্টে 25 লাখ টাকা পাঠিয়েছি। ভবানী তখন তাড়াহুড়ো করে কলটা কেটে দিলে লোকটি ভবানীর কাছেই চলে আসে ও বলে আমার ছেলে পেলে পট্টু ভবানী নামের একজনকে 25 লাখ টাকা পাঠাতে গিয়ে ভুল করে আপনার নাম্বারে পাঠিয়েছে। তখন আমরা বুঝতে পারি এই লোকগুলো আদাকালের লোক। আর আদাকাল উকিল পেরুকুন্দ্রনকে মারার জন্য যে পট্টু কিলারকে ভাড়া করেছে এই 25 লাখ টাকা সেই পট্টুকে পাঠাতে গিয়ে এটা হয়েছে। তো ভবানী বলে দেখুন টাকাটা আমাদের খরচ হয়ে গেছে, আমরা দাদার অস্ত্রোপচারের বিল হিসেবে হসপিটালে পরিশোধ করেছি। গুন্ডাটি হেসে দেয় বলে এটা শুনে আমার কি 24 ঘন্টার মাঝে টাকা চাই, নয়তো দাদা হসপিটাল থেকে বেঁচে ফিরবে না। এই বলে গুন্ডাগুলো চলে গেলে ভবানীর পরিবার তো টেনশনে পড়ে যায়। তো অপারেশন শেষে দাদার জ্ঞান ফিরলে দাদা এসব শুনে ভবানীকে বলে ভবানী তুই ভেঙে পড়িস না, আমার পরিচিত একজন উকিল আছে নাম পেরুকুন্দ্রন, সে আদাকালের বিরুদ্ধে একটা মামলা লড়তেছে, তাই আমরা তার কাছে হেল্প পেতে পারি। আজকে সে মামলার কাজে এই এলাকাতে আসার কথা ও টেনকাশি নামক হোটেলে ওঠার কথা, তোরা তার কাছে যা। এটা শুনে ভবানী তার পুরো পরিবার নিয়ে টেনকাশি হোটেলে চলে আসে ও রিসেপশনিস্টকে বলে আমরা উকিল পেরুকুন্দ্রনের সাথে দেখা করতে চাই। রিসেপশনিস্ট তখন পেরুকুন্দ্রনের রুমে ফোন করে, বাট পেরুকুন্দ্রন কেস স্টাডিতে বিজি থাকায় ফোনটা রিসিভ করে না। তখন রিসেপশনিস্ট বলে স্যার বিজি আছে, আপনারা বসে অপেক্ষা করুন। এটা শুনে ভবানীর মা দুম করে বলে ওঠে আমি পেরুকুন্দ্রনের খুব কাছের মানুষ,
ভবানী তার মাকে আটকাই, বাট মা কথা না শুনে বলে পেরুকুন্দ্রন নিজেই আমাদেরকে এখানে আসতে বলেছে, আমরা ভেলাইক্কা বিরিয়ানি মালিক, টিকটকে আমাদের ভেলাইক্কা বিরিয়ানির ভিডিও দেখেননি। এই বলে ভবানীর মা তাদের ভিজিটিং কার্ডটা ধরিয়ে দিলে মেয়েটি এবার পেরুকুন্দ্রনের রুম নাম্বারটা বলে দেয়। ব্যাস এরা তখন সরাসরি সেই রুমের গেটে এসে লাগাতার কলিং বেল বাজায়, বাট কোনো সাড়া নেই। তখন ভবানীর মা গেট আনলক করতে ধরলে দুম করে গেট আনলক হয়ে যায়। এরা তখন ধীরে ধীরে রুমের ভিতরে ঢুকে বলে, সরি স্যার, আপনি কলিং বেলে সাড়া দিচ্ছিলেন না, তাই আমরা বাধ্য হয়ে আপনার পারমিশন ছাড়াই ঢুকলাম। আমার দাদা থাঙ্গাস্বামী আপনার সাথে দেখা করার জন্য পাঠিয়েছে। তো ভবানী কথা বলে যাচ্ছে, বাট পেরুকুন্দন কিছুই বলছে না। এমন সময় পেরুকুন্দনের ফোনে কান্নিগা নামের একটা মেয়ের কল আসে, কিন্তু এ কি, পেরুকুন্দন ফোনও রিসিভ করছে না। এটা দেখে ভবানীর মা অবাক হয়ে পেরুকুন্দনের কাছে যেতে দৌড়তেই এ গেল। Has announced the death of Her Majesty Queen Elizabeth II. Cap on the stage. Yesterday at Balmoral this afternoon. তো পেরুকুন্দ্রন যে মারা গেছে এটা বুঝতে পারতেই ভবানীর মা ভয়ে চিল্লাচিল্লি শুরু করে, ও জোরে জোরে কান্নাকাটি করতে থাকে। ভবানী বলে প্লিজ শান্ত হও, কিন্তু না, তার মা শান্ত না হয়ে উল্টো আরো ড্রামা শুরু করেছে। এমন সময় ধ্যান করে একটা গুলির আওয়াজ, মানে দরজায় পুলিশ এসেছে। এরা তো কে কোথায় লুকাবে হুঁশ পাচ্ছে না। ওদিকে পুলিশ বলতেছে দরজা খোলো নয়তো ভেঙে ফেলবো। ভবানীর মা বলে এখানে কেউ নেই। পুলিশ বলে আমরা আপনাদেরকে সিসিটিভিতে দেখতে পাচ্ছি। লে জ্বালা। এদিকে পুলিশ দরজা ধাক্কাতে ধাক্কাতে রাগ করে দরজা ভেঙে ফেলে ও গোলাগুলির আওয়াজ শুরু হয়। ভবানী অবাক হয়ে সামনে তাকালে লে জ্বালা, আসলে পেরুকুন্দ্রনের ল্যাপটপে একটা মুভি চলছিল আর এই আওয়াজগুলো মুভিতে হচ্ছিল। এটা দেখে সবাই খুশি হতেই দরজায় কলিং বেল বেজে ওঠে, মানে কে যেন পেরুকুন্দ্রনের কাছে এসেছে। তো ভবানীর বোন ভয়ে ভয়ে এগিয়ে গিয়ে দরজার পিপল দিয়ে দেখে এ কি, আদাকালের সেই গুন্ডারা এসেছে যারা 25 লাখ টাকা ফেরত দেওয়ার জন্য 24 ঘন্টা সময় দিয়েছিল। এটা দেখে ভবানীর পরিবার তো ভয়ে অস্থির হয়ে পড়ে। এরা কি করবে ভেবে পাচ্ছে না। ভবানী বলে আমরা পেরুকুন্দ্রনকে আগে বিছানায় শোয়াবো এবং তাদেরকে বলবো যে সে ঘুমাচ্ছে। ভবানীর মা বলে তারা যদি জিজ্ঞেস করে আমরা এখানে কি করছি তাহলে? ভবানী বলে আমরা বলবো যে আমরা স্যারের সঙ্গে দেখা করতে এসেছিলাম, বাট সে ঘুমিয়ে আছে দেখে আমরা চলে যাচ্ছি। ভবানীর মা বলে আচ্ছা তাহলে তাকে শুয়ে দেই। చెల్లెమ్మని కాలు పొడి கதவு திறந்து இருக்கு. அந்த கழுத்து பிடிச்சு வர மாட்டேங்குது। তো গুন্ডাটি এসে এমন সিন দেখে নাচতে শুরু করে। আসলে এই গুন্ডাটির নাম বিরাজ। তো বিরাজ বলে বাহ, খুন করার সময় হাতে নাতে ধরা। ভবানীর মা বলে না আমরা খুন করিনি। বিরাজ বলে হ্যাঁ বুঝতে পারছি, আপনি এমনি খুন করেননি, আপনার পরিস্থিতি আপনাকে খুন করতে বাধ্য করিয়েছে। ভবানী বলে সে তো আমরা আসার আগে থেকেই মৃত ছিল। তখন বিরাজের সহপাঠী বলে তোমার হাতের ওড়নাটা এখনো তার গলায় পেঁচানো আছে, আর তোমার মায়ের হাতের নাকে চেপে ধরা বালিশটা এখনো আছে। লে জ্বালা। এমন সময় বিরাজের ফোনে আদাকাল কল করলে বিরাজ বলে হ্যাঁ স্যার, পেরুকুন্দ্রনের উপরের ভিসা কনফার্ম হয়ে গেছে। এই বলে বিরাজের লোকেরা খুশিতে নাচতে নাচতে চলে যায়। মানে পেরুকুন্দ্রনকে আসলে তারা মেরেছে, বাট ভবানীর পরিবার মাঝখান থেকে ফেসে গেল। এমন সময় দরজায় আবার কলিং বেল বেজে উঠতে এই গেল, সবাই তো ভয় শেষ। তো ভবানী দরজা খুলতে যেতে যেতে হোটেল বয় ভিতরেই ঢুকে পড়ে। ভবানী পাট নিয়ে বলে দরজা খোলা আছে বলে পারমিশন না নিয়ে ঢুকে পড়বেন? ছেলেটি বলে সরি ম্যাম। তো স্যার কোথায়? ভবানী বলে সে চলে গেছে। ছেলেটি বলে চলে গেছে মানে? ভবানী বলে আরে বাথরুমে চলে গেছে। ছেলেটি তখন একটা প্রোডাক্ট দিয়ে বলে স্যার এটা অর্ডার করেছিল। ভবানী তখন সেটা নিয়ে চলে যেতে ধরলে ছেলেটি থামাইও বলে স্যারের আর কিছু লাগবে কিনা জিজ্ঞেস করেন। ভবানী বলে আর কিছু লাগবে না, তুমি যাও তো। এই বলে ছেলেটিকে তাড়াচ্ছে। এমন সময় পেরুকুন্দ্রনের ফোনটা বাজতে শুরু করে। লে জ্বালা। ভবানী এসে ফোনটা রিসিভ করলে রিসিপশনে থাকা মেয়েটি বলে স্যার 4:30 চলে যাবে বলেছিল, আর তো মাত্র 30 মিনিট বাকি আছে। এটা শুনে ভবানী ফোনটা রেখে দিয়ে তার মাকে বলে আধা ঘন্টার মাঝে পেরুকুন্দ্রন স্যারকে এখান থেকে সরাতে হবে, নয়তো হোটেলের লোকেরা এসে যদি পেরুকুন্দ্রনকে এভাবে পায় তাহলে তাদের সন্দেহ আমাদের উপর যাবে। ভবানীর মা বলে তার আগে আমরাই যদি পালিয়ে যাই। ভবানী বলে রিসেপশনিস্টকে বললে তুমি পেরুকুন্দ্রনের সবচাইতে কাছের লোক, সাথে গর্ব করে বললে তুমি ভেলাইক্কা বিরিয়ানির মালিক, সাথে তোমার ভেলাইক্কা বিরিয়ানির ভিজিটিং কার্ডটাও দিয়ে দিলে। তার উপর আবার এখানকার সব জিনিসে আমাদের আঙ্গুলের ছাপ পড়েছে, এমনকি হোটেল বয়ও আমাদেরকে দেখেছে। ভবানীর মা তো ভয় শেষ। ভবানী বলে তাই বাঁচার উপায় একটাই, তা হলো পেরুকুন্দ্রন স্যারের লাশটা সাথে নিয়ে আমাদেরকে পালাতে হবে, যাতে কেউ জানতে না পারে যে পেরুকুন্দ্রন স্যার মারা গেছে। তখন ভবানীর মা বলে সেটা তো বুঝলাম, বাট এই লাশটাকে এখান থেকে বের করবো কিভাবে? ব্যাস এরা এবার প্ল্যান ভাবতে শুরু করে।
பம்பையெல்லாம் வாட்ஸ்அப் பண்ணிட்டாங்கடோ கிச்சிடாய் அடச்சி கிச்சிடாய் மொட்டை தலையில் ஸ்டெப்பு கட்டுங்க তো একজন এসে লোকটিকে এইভাবে নিয়ে যেতে থাকলে আমরা বুঝতে পারি লোকটি তাহলে অন্ধ ছিল। এদিকে ভবানী তার বোনকে বলে মামাকে কল করে আসতে বল। শিবানী বলে কল করেছি। এমন সময় একজন সামনে এসে বলে গুড মর্নিং উকিল স্যার। ভবানী তো অবাক যে এই মালটা আবার কে। লোকটি বলে আমি এলআইসি এজেন্ট। ভবানীর মা বলে স্যার এখন টেনশনে আছে তাই কথা বলতে পারবে না। এই বলে তারা পেরুকুন্দ্রনকে নিয়ে কেটে পড়ে। সিন তখন কান্নিকা নামের মেয়েটির কাছে আসলে দেখি কান্নিকা পেরুকুন্দ্রনকে কল করতেছে বাট কল রিসিভ হচ্ছে না। আপনাদেরকে বলে রাখি এটা সেই মেয়ে যে পেরুকুন্দ্রনকে আগেও একবার কল করেছিল। সিন আবার ভবানীর পরিবারের কাছে আসলে দেখি তারা পেরুকুন্দ্রনকে এভাবে টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু হঠাৎ পুলিশ সামনে পড়তে এরা ভয়ে পেরুকুন্দ্রনকে ধাক্কা মেরে অন্যদিকে কেটে পড়ে। তো ভবানীর পরিবার পেরুকুন্দ্রনকে নিতে আসলে দেখে এই তুলকালাম কাণ্ড। ভয়ে এরা পেরুকুন্দ্রনকে রেখেই পালাতে ধরলে পেরুকুন্দ্রনকে এইভাবে পড়ে থাকতে দেখে থেমে যায় ও তাকে টেনে বের করে। ওইদিকে ভবানীর মামা গাড়ি নিয়ে আসার সময় পথের মাঝে কান্নিকা থামিয়ে বলে আমাকে একটু টেনকাসি হোটেলে লিফট দিবেন। মামা বলে আমিও তো সেখানেই যাচ্ছি, ওঠো। ওদিকে এরা পেরুকুন্দ্রনকে টেনে হোটেলের গেটে আনে এবং ফাইনালি বাহিরে বের হওয়ার প্রস্তুতি নেয়। কিন্তু এ কি, পেরুকুন্দ্রনের ঠোঁট তো চুমু খাওয়ার মতো হয়ে আছে। যে কোনো মেয়ে সামনে পড়লে তো ঝামেলা বেঁধে যাবে, তাই শিবানীর ঠোঁটটা এমন করে দিলে মা বলে এটা তো হনুমানের মতো লাগছে, লে জ্বালা। শিবানী তখন এমন করে দিলে মা বলে এখন তো আবার মনে হচ্ছে তার প্যারালাইসিস অ্যাটাক হয়েছে, লে জ্বালা। শিবানী আবারও অনেক কষ্টে এমন করে দিলে মা বলে এখন তো আবার গুন্ডা মাস্তান লাগছে, লে কি এক জ্বালা। অবশেষে কোনো রকমে এমন হলে মা বলে থাক এটা চলবে, এবার নিয়ে চল। ওদিকে ভবানীর মামার গাড়ি হোটেলের সামনে পৌঁছালে কান্নিকা গাড়ি থেকে নেমেই হোটেলে ঢোকে। তো একদিকে কান্নিকা ঢুকতেছে, ওই সময়ে এরাও পেরুকুন্দ্রনকে নিয়ে বের হচ্ছে। এমন সময় পুলিশ দেখে ভবানীর মা হোটেল বয়কে জিজ্ঞেস করে পুলিশ কেন এসেছে। হোটেল বয় বলে ম্যাডাম কে যেন সুটকেসে করে গাঁজা পাচার করতেছে, তাই পুলিশ তল্লাশি করতে এসেছে। এই রে কাম সারছে। এখন যদি পুলিশ এদেরকেও তল্লাশি করে তাহলে তো এরা হাতে নাতে ধরা খেয়ে যাবে, কিন্তু এখান থেকে পালানোরও তো কোনো বিকল্প গেট নেই। তাই ভবানীর মা পেরুকুন্দ্রনকে ধাক্কা মেরে গেটের দিকে পাঠিয়ে দেয়। ও ভাবে পুলিশ যদি বুঝতে পারে এটা মরা লাশ তাহলে এরা পিছনে কেটে পড়বে, বাট সৌভাগ্য যে পুলিশ বুঝতে পারে না। বাট এরা বের হতেই একজন পুলিশ এসে বলে থামুন, এরা তো ভয় শেষ। পুলিশ বলে আপনারা ভেলাইক্কা বিরিয়ানির না। এরা তো ভয়ে থরথর করে কাঁপতে শুরু করেছে। ওদিকে কান্নিকা রিসেপশনিস্টের কাছে এসে জিজ্ঞেস করে ম্যাম পেরুকুন্দ্রন স্যারের সাথে দেখা করতে এসেছি। তখন রিসেপশনিস্ট বলে স্যার তো একটু আগেই তার পরিবারের সাথে চলে গেছে। কান্নিকা অবাক হয়ে বলে পরিবার, আমি তো জানি তার পরিবার নেই। সিন পুলিশের কাছে আসে। পুলিশ যেই না বলে আমি আপনাদের বিরিয়ানির ভিডিও টিকটকে দেখেছি, আমি আপনাদের বিগ ফ্যান। ব্যাস এটা শুনতেই এদের কলিজায় পানি আসে। এদিকে পুলিশ ভবানীর মায়ের সাথে কথা বলতেছে, ওদিকে পিছনে ভবানী ও ভবানীর বোনেরা পেরুকুন্দ্রনকে অনেক কষ্টে দাঁড় করে রাখতেছে। বাট একটু পর পর পেরুকুন্দ্রন স্লিপ কাটতেছে। এটা দেখে পুলিশ বলে সেইভাবে সাঁতার কাটতেছে কেন, সে কি মাতাল? ভবানীর মা ভেবাচাকে খেয়ে বলে একদম ঠিক ধরেছেন, সে মদ পান করে মাতাল হয়ে গেছে। পুলিশ বলে এটা কি আপনার স্বামী? ভবানীর মা বলে হ্যাঁ। পুলিশ তখন আর কিছু না বলে চলে গেলে এরা যেন হাফ ছেড়ে বাঁচে। তো এরা তাড়াহুড়ো করে কেটে পড়তেছে। ওদিকে কান্নিকা রিসেপশনিস্টকে জিজ্ঞেস করে পেরুকুন্দ্রন স্যার যাদের সাথে গেছে আপনি কি তাদেরকে চেনেন? রিসেপশনিস্ট না বললে কান্নিকা আর এক সেকেন্ডও দেরি না করে চলে যায়। সিন ভবানীর মামার গাড়িতে আসলে দেখি তারা পেরুকুন্দ্রনকে গাড়িতে তুলে নিয়ে চলে যাচ্ছে। মামা পেরুকুন্দ্রনকে এভাবে দেখে বলে সে আমার দিকে চেয়ে আছে কেন? এরা ভাবতেছে মামা তো মালখোর, তাই মাতাল হয়ে যে কাউকে এসব বলে দিতে পারে। তাই এরা সত্যটা না বলে বলে মামা সে আসলে মাতাল অবস্থায় আছে, আর তাই তো আমরা তাকে লিফট দেওয়ার জন্য সাথে নিয়ে এসেছি। মামা বলে তো ওনাকে কোথায় নামিয়ে দিব?
ভবানী বলে পথের মাঝে কোথাও নামিয়ে দিলেই হবে। ঠিক এমন সময় পথের মাঝে জনসভা দেখে মামা ব্রেক মারতে এই নে পেরুকুন্দ্রন সিটকে এদের উপরে এসে পড়েছে। মামা গাড়ি ঘুরিয়ে অন্য রাস্তায় যেতে ধরলে ভবানী বলে মামা দাঁড়াও, আমরা একদম সঠিক জায়গাতে এসেছি। ব্যাস এরপর দেখি எந்த ஊர் என்று தெரியுமா? ஜோலார்பேட்டையில் ஜோதி என்ற அம்மாவுக்கு பைரவன் என்ற ஊர்க்காரன் சாப்பிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்। তো জলকামানের ঠেলায় সবাই পালিয়েছে, বাট পেরুকুন্দ্রন স্থির বসে আছে। এটা দেখে পুলিশ অবাক হয়ে কাছে এসে বলে এই তুমি কে? তোমার এত বড় সাহস, তুমি এখনো বসে আছো? কিন্তু পেরুকুন্দ্রন তো কিছুই বলছে না। পুলিশ রেগে মেগে বলে আমার দিকে তাকাও, কিন্তু পেরুকুন্দ্রন তো তাকাচ্ছেও না। পুলিশ অবাক হয়ে বলে এই তোর কি মরার ভয় নেই? তুই জানিস আমি কে? এই বলে পুলিশ রেগে মেগে মারতে ধরতেই পেরুকুন্দ্রন পড়ে যায়। পুলিশ তো অবাক। পাশের জন বলে স্যার সে তো দেখি মারা গেছে। স্যার আপনি এটা কি করলেন? অসহায় একজন লোকে ভয় দেখিয়ে মেরে ফেললেন। লেজালা, পুলিশ তো ফেসে গেছে। পুলিশ বলে একে তাড়াতাড়ি গাড়িতে তোলো, কোথাও ফেলে দিতে হবে। সিন ভবানীর বাসায় আসলে দেখি ভবানী ও তার বোনেরা বাসায় এসে গোসল টোসল করে ফ্রেশ হচ্ছে, আর ওদিকে ভবানীর মা গোসল শেষ করেই বালা মুসিবত কাটানোর জন্য পুজো করতেছে। ঠিক এমন সময় দরজায় নক পড়ে। এটা সবাই তো ভয় শেষ। তো সবাই থুতু দিয়ে চলে যেতে থাকলে মামা বলে একটা গুড নিউজ আছে। এরা সবাই তখন এইভাবে তাকালে মামা বলে তোমরা মিস্টার পেরুকুন্দ্রনকে ভুলে পথের মাঝে ছেড়ে এসেছিলে, আমি তাকে সাথে নিয়ে এসেছি। তো মামা বলে আমি তোমাদেরকে বাসায় নামিয়ে দিয়ে চলে যাচ্ছিলাম, পথের মাঝে দেখি পুলিশ এনাকে মাতাল অবস্থায় গাড়ি চালানোর দায়ে আটক করে নিয়ে যাচ্ছে। আর আমি নিজে একজন মালখোর হয়ে অন্য একজন মালখোরকে যদি রক্ষা না করি তাহলে উপরওয়ালার কাছে কি জবাব দিব? তাই আমি তাকে পুলিশের কাছ থেকে উদ্ধার করে নিয়ে এসেছি। এই বলে মামা এদেরকে গাড়ির কাছে নিয়ে আসলে এরা এইভাবে নির্বাক হয়ে চেয়ে চেয়ে দেখতে থাকে। মামা বলে ভবানী আমি এমন মহৎ একটা কাজ করেছি, আমাকে ধন্যবাদ দিবি না? ভবানী বলে জুতো খাবে জুতো? মামা বলে রাগ হচ্ছিস কেন? বল উকিলকে এখন কোথায় ড্রপ করতে হবে? ভবানীর মা বলে শ্মশানে। মামা অবাক হয়ে বলে শ্মশানে? ভিবানী বলে লাশকে তো শ্মশানেই রাখে। এটা শুনতেই মামার কিডনিতে যেন হার্ট অ্যাটাক আসে। সে যে এতক্ষণ লাশের সাথে ছিল এটা ভেবে তো সে শক। সিন বর্তমানে আসলে দেখি ফাদার ভবানীকে বলতেছে এরপর তোমরা লাস্টে কি করলে? তখন সিন আবার ফ্ল্যাশব্যাকে গেলে দেখি জনসেবাই পুলিশ যে হামলা করেছিল সেটার ফুটেজ টিভি নিউজে প্রচার হচ্ছে, এবং সেই ফুটেজে পেরুকুন্দ্রনকেও জনসেবায় বসে থাকতে দেখা যাচ্ছে। এটা দেখে আধাকাল তো শক। ব্যাস আধাকাল পট্টুর কিলারকে ডেকে তার দিকে বন্দুক তাক করে বলে আমি পেরুকুন্দ্রনকে মারার জন্য তোকে ভাড়া করেছিলাম, কিন্তু সে এখনো বেঁচে আছে কি করে? পট্টু বলে ভাই আমি সত্যিই পেরুকুন্দ্রনকে মেরেছি। আমি হোটেল বয় সেজে তার রুমে গিয়েছিলাম এবং খাবারে বিষ মিশিয়ে তাকে খাইয়েছিলাম। খাওয়ার পর সে নিস্তেজ হয়ে পড়লে আমি তাকে এমনভাবে রেখেছিলাম যেন মনে হয় সে মাল খেয়ে মারা গেছে, কিন্তু সে কিভাবে বেঁচে গেল বুঝতে পারছি না। তখন আধাকাল বলে এবার আমি নিজ হাতে ওকে মেরে ফেলবো। আমি ওকে এমন উঁচু পাহাড় থেকে ফেলে দিব যেন কেউ ওর হাড়গোড়ো খুঁজে না পায়। তখনই সিন কাট হলে দেখি পেরুকুন্দ্রনকে পাহাড়ের উপর থেকে কিনারার দিকে ধাক্কা মারা হলে পেরুকুন্দ্রন হুইল চেয়ার সহ নিচে পড়ে যাচ্ছে। কি ভাবতেছেন এটা আধাকালের কাজ? আরে না, ভবানীর পরিবার পেরুকুন্দ্রনকে পাহাড় থেকে ফেলে দেওয়ার জন্য এনেছে এবং এসব ধান্দা দেখছে। তো ভবানীর মা ধাক্কা দেওয়ার চেষ্টা করে, বাট কিছুতেই সাহস করতে না পেরে ভবানীকে বলে আমি এটা কিছুতেই করতে পারবো না, তোরা কর। তখন এ ওকে বলে, ও একে বলে। শেষমেশ ভবানী বলে ওকে আমরা চারজন একসাথে ধাক্কা দিব, ঠিক আছে? সবাই বলে হ্যাঁ ঠিক আছে। এমন সময় পেরুকুন্দ্রনের ফোনে কল আসে। ভবানী ভয়ে ভয়ে কলটা রিসিভ করলে ওপাশ থেকে একজন ব্যাংক কর্মকর্তা বলে স্যার আমি ইউবিসি ব্যাংক ম্যানেজার কানাই। আপনি বলেছিলেন আপনার অ্যাকাউন্টে থাকা 10 কোটি টাকা তুলতে আসবেন, তো কবে আসবেন? 10 কোটি? এরা তো রীতিমতো শক। সিন বর্তমানে আসলে দেখি ফাদার চমকে গিয়ে বলতেছে 10 কোটি টাকা? তো এই টাকার কি হলো? তখন সিন আবার ফ্ল্যাশব্যাকে যায় ও ব্যাকগ্রাউন্ড থেকে ভবানী বলে আধাকাল আমাদের সম্মান যেভাবে মাটিতে মিশিয়ে দিয়েছে এবং আমার দাদার স্বপ্নের হোটেলটা ধ্বংস করে দিয়ে আমাদের জীবনটা যেভাবে তছনছ করে দিয়েছে, এটাই সুযোগ এই টাকা দিয়ে আবার বড় একটা হোটেল খোলা এবং এই শহরে নিজেদের বড় একটা অবস্থান তৈরি করে আধাকালকে উচিত জবাব দেওয়া।
তাই আমরা পেরুকুন্দ্রনের লাশটাকে আবার বাসায় ফিরে আনি এবং সবাই মিলে এটাই ভাবতে থাকি যে কি করে পেরুকুন্দ্রনের ব্যাংকে থাকা সেই 10 কোটি টাকা পাওয়া সম্ভব। তখন ভবানীর রোবোটিক্স ইঞ্জিনিয়ার বোন শিবানী বলে, আমরা পেরুকুন্দ্রন স্যারকে রোবোটিক্স মেথডে জীবিত মানুষের মতো নড়াচড়া করানোর ব্যবস্থা করে ব্যাংকে নিয়ে যাব। আইডিয়াটা কেমন? সিন বর্তমানে আসলে দেখি ফাদার বলতেছে, সাংঘাতিক আইডিয়া, কিন্তু তোমরা সত্যিই কি এটা করেছিলে? তখন সিন আবার ফ্ল্যাশব্যাকে গেলে দেখি শিবানী তার প্ল্যান মতো কাজ করতে লেগে পড়েছে। ফাদার এসব শুনে বলে, বাপরে বাপ, তোমরা মারাত্মক ফ্যামিলি তো, বিরিয়ানি বানাতে বানাতে ডাকাত গ্যাং বানিয়ে ফেলছো। সিন আবার ফ্ল্যাশব্যাকে গেলে দেখি এদিকে ভবানীও তার ট্যালেন্ট কাজে লাগাচ্ছে। মানে সে পেরুকুন্দ্রন স্যারের হোয়াটসঅ্যাপ থেকে স্যারের ভয়েস মেসেজগুলো শুনে স্যারের ভয়েস নকল করার প্র্যাকটিসে লেগে পড়েছে। তো এদিকে ভবানীও ভয়েস নকল করতে সফল হচ্ছে, ওদিকে শিবানীও রোবোটিক্স মেথডে সফল হচ্ছে। এরা তো খুব খুশি। সিন বর্তমানে আসলে ফাদার বলে, ব্যাংকে বন্দুক দেখিয়ে টাকা লুট করতে শুনেছি, বোম দেখিয়েও টাকা লুট করতে শুনেছি, কিন্তু জীবনে এই প্রথম শুনতেছি লাশ দেখিয়ে টাকা লুট করা। সাবাস, গল্প চালিয়ে যাও, মজা লাগতেছে। সিন তখন আবার ফ্ল্যাশব্যাকে যায়। সিন বর্তমানে আসলে ফাদার বলে, আচ্ছা তোমরা কি টাকাটা সত্যিই লুট করেছো, নাকি কিভাবে লুট করবে সেই বিষয়ে আলাপ করতেই আমার কাছে এসেছো? ভবানী বলে, আমরা তখনই প্ল্যান ফাইনাল করি ও পেরুকুন্দ্রনের লাশকে রেডি করে নিয়ে আমরা পুরো পরিবার সেই ব্যাংকে যাওয়ার জন্য রেডি হই। তো ভবানীর মা লাগেজপত্র বের করে বলে, সব গুছিয়ে নিচ্ছি, এবার তোদের মামাকে কল করে গাড়ি নিয়ে আসতে বল। এই বলে সামনে তাকাতেই থমকে যায়। সে দেখে রকেট রবি এসেছে। তো এরা রকেট রবির থেকে সুদের উপর টাকা নিয়েছিল না, তাই রকেট রবি বলে, কি আমার কাছ থেকে পালানোর প্ল্যান হচ্ছে? ভবানীর মা বলে, না 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 স্যার, কি বলছেন? রবি বলে, তো আমার টাকা পরিশোধ করছো না কেন? যদি পরিশোধ করতে না পারো তো একটা উপায় আছে, তোমার একটা মেয়েকে আমার কাছে পাঠিয়ে দিও। এটা শুনে ভবানীর মা তেড়ে আসলে রবি বলে, আরে না না, খারাপ কিছু করার জন্য না, তাকে দিয়ে সিগন্যালে ভিক্ষা করাবো। তোমার মেয়েগুলো দেখতে মাশাআল্লাহ সুন্দর, পোলাভানেরা আবেগের ঠালায় খুব ভালো ভিক্ষা দিবে। এটা শুনে ভবানী রেগে মেগে সামনে আসলে রবি বলে, এই আইডিয়াটা পছন্দ হয়নি, ওকে আর একটা আইডিয়া আছে। এই বলেই রবি তার একটা লোককে ডাক দিয়ে বলে, যতদিন না তোমরা আমার টাকা পরিশোধ করতেছো না ততদিন সে এখানেই থাকবে। সমস্যা একটাই, এই সারাদিন পান খায় আর সারা বাড়ির দেয়ালে পিক ফেলে। ভবানী এবার ঠোঁট নাড়ানো ছাড়াই পেরুকুন্দ্রনের ভয়েসে বলে ওঠে, এই যে মিস্টার রকেট রবি। রবি তখন ভবানীর ইশারায় পেরুকুন্দ্রনের দিকে তাকিয়ে চমকে ওঠে। তখন ভবানী পেরুকুন্দ্রনের ভয়েসে বলে, এই পরিবারে কোনো পুরুষ নেই দেখে দাপট দেখাচ্ছেন? রবি রেগে মেগে বলে, তুমি কে? ভবানী পেরুকুন্দ্রনের ভয়েসে বলে, আমি এই পরিবারের জামাই। রবি বলে, জামাই? বিয়ে কবে হলো? আজ সকালে। বাহ, তো তুমি যখন জামাই হয়েছো তো তুমিই আমার টাকাটা পরিশোধ করো, টাকা আগামীকাল আপনার বাসায় গিয়ে দিয়ে আসবো। রবি বলে, ঠিক আছে চলে যাচ্ছি, তবে টাকা আগামীকাল না পেলে আমি সোজা হসপিটালে দাদার কাছে চলে যাব, তারপর দাদার কি হাল করবো বুঝতেই পারছো। এই বলে রবি চলে যায়। তো ভবানীর মা পুজো করতে থাকে আর বলে, হে ভগবান, ব্যাংক ম্যানেজার যেন একে জীবিত মনে করে এবং কোনো ঝামেলা ছাড়ে টাকাটা দিয়ে দেয়। আর হ্যাঁ, পথের মাঝে যেন কোনো পুলিশের সম্মুখীন না হই। সিন থাঙ্গি নামের সেই পুলিশের কাছে আসে যে পুলিশ জনসেবা থেকে পেরুকুন্দ্রনকে তাড়াতে গিয়ে ফেসে গিয়েছিল। তো ফুটেজে থাঙ্গির হাতে পেরুকুন্দ্রনের মৃত্যুর দৃশ্যটা ক্যাপচার হয়েছে, যা টিভি নিউজে প্রচার হয়েছে। আর এটা দেখে আইপিএস অফিসার থাঙ্গিকে সাসপেন্ড করতে চাইলে থাঙ্গি বলে, স্যার আমি সত্যি বলছি, আমার হাতে লোকটি মরেনি, সে আগে থেকেই মরা ছিল। তখন অফিসার বলে, এটা কোর্টে প্রমাণ করতে গেলে সেই লাশটা লাগবে, লাশটার পোস্টমর্টম করে তবেই এটা প্রমাণ করতে হবে, নয়তো তোমার চাকরি যাবে। লে জ্বালা। ওদিকে ভবানীর পরিবার পেরুকুন্দ্রনকে নিয়ে যাওয়ার সময় পথের মাঝে ফিলিং স্টেশনে থামলে সেখানে আধাকালের গুন্ডারা এদেরকে দেখে ফেলে ও এদেরকে ধাওয়া শুরু করে। এরা তখন কোনো রকমের নজর ফাঁকি দিয়ে একটা জায়গায় এসে গাড়ি থেকে নামিয়ে ও অন্য গাড়িতে করে যাওয়ার প্ল্যান করে। তখন তারা সামনে একটা বাস দেখতে পেলে আমরা দেখি তারা এইভাবে পেরুকুন্দ্রনকে বাসে তুলতেছে।
তো গুন্ডারা এসেই ভবানীর মামাকে ধরে মারধর শুরু করে। ও বলে বাকিরা কোথায়, বল বাকিরা কোথায়। মামা বলে আমি মাল খেয়েছি, আমার মনে পড়ছে না, নেশা কাটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এটা শুনে এরা উদম কেলান খেলাতে শুরু করে, আর ওদিকে ভবানীর বাসটাও চলতে শুরু করে। তো গুন্ডাদের একজন ভবানীকে যেতে দেখলে মামাকে ছেড়ে বাসের পিছনে যেতে ধরে, বাট তাদের গাড়ির চাবিটা খুঁজে পাচ্ছে না। লেজাল্লা তখন এরা তাড়াহুড়ো করে আর একটা বাসে উঠে পড়ে। তো ভবানী ও তার বোনেরা পেরুকুন্দনকে এভাবে সামলে নিয়ে আছে। এমন সময় কন্ডাক্টর টিকিট চেক করতে শুরু করলে এরা তো ভয় পেয়ে যায়। সেই ভয় কাটতে না কাটতেই সামনের সিটের একজন পত্রিকা পড়তে শুরু করে, চলন্ত বাসে লাশ উদ্ধার, পুলিশ সন্দেহজনক 4 জনকে গ্রেফতার করেছে। এমন সময় কন্ডাক্টর এসে বলে, হ্যাঁ গত সপ্তাহে একজন লাশ সহ বাসে উঠেছিল, আমার নাক তো কুকুরের নাক, আমি গন্ধ শুকেই ধরে ফেলেছিলাম এবং পুলিশকে কল করেছিলাম। এই বলেই কন্ডাক্টর জোরে জোরে গন্ধ শুকে বলে, কিসের যেন একটা গন্ধ পাচ্ছি। এমন সময় বাস একটা জায়গায় থামলে গন্ধটা আরো বাড়তে থাকে ও কন্ডাক্টর গন্ধের উৎসটা খুঁজতে শুরু করে। তখন এদের রিয়াকশনটা দেখি। তো কন্ডাক্টর পেরুকুন্দনের কাছে এসে বলে, স্যার আপনি কি শুটকি মাছের তরকারি খেয়েছেন নাকি, হাতটা দেখি। এই বলে কন্ডাক্টর পেরুকুন্দনের হাতটা নিয়ে নাড়াচাড়া শুরু করে। ভবানী তো ভয় শেষ। ওদিকে এদের বাসের পিছে পিছে সেই বাসটাও আসতেছে যেটাতে আদাকালের গুড্ডারা আছে। তো সিট আবার ভবানীদের বাসে আসে। তো কন্ডাক্টর পেরুকুন্দনের দিকে তাকিয়ে মনে মনে ভাবে, সে সবসময় একই রকম ভাবে তাকিয়ে আছে কেন, কাহিনী। তো এদের বাস জঙ্গলের মাঝে একটা চেকপোস্টে এসে থামে। ওই সময়ই আমার রাস্তার পাশের জঙ্গলে একজন মাস্তান একটা লোককে চাকু মেরে খুন করে। বাট সে সামনে তাকাতেই দেখে পেরুকুন্দন তার দিকে এইভাবে তাকিয়ে আছে। এটা দেখে মাস্তানটি ভাবে, এই রে, এই লোকটি তো খুন করতে দেখে ফেলেছে। ব্যাস সে তার লোকদেরকে বলে, যাও ওকে ধরে আনো। কিন্তু তার আগেই বাস চলতে শুরু করলে এরা বাসের পিছু পিছু দৌড়ে আসে, বাট ততক্ষণে বাসটা চলে যায়। এদিকে ভবানীর মামাও তো বাসের পিছু পিছুই আসছিল, তাই মাস্তানটি লিফট নেওয়ার জন্য ভবানীর মামার গাড়িতেই ওঠে। সিন বর্তমানে আসলে দেখি ফাদার বলতেছে, গল্পে একের পর এক ভিলেন যোগ হচ্ছে, তবে তোমার জীবনে তোমার মামার চেয়ে বড় ভিলেন আর কেউ নয়, সে তাকেই লিফট দিচ্ছে যে তোমাদের পিছু নিয়েছে, সাবাস। তো এরপর কি হলো, সিন আবার ফ্ল্যাশব্যাকে যায়। বাস একটা জায়গায় থামলে কন্ডাক্টর বলে, সবাই নেমে পড়ো, 10 মিনিটের নাস্তা বিরতি। তখন ভবানী ও তার মা খাবার নিতে গেলে আমরা একটু দূরে কান্নিকাকেও দেখতে পাই। সে পেরুকুন্দনকে ফোন করার ট্রাই করছে। তো কান্নিকা ভবানীর মাকে থামিয়ে বলে, ম্যাডাম আপনার ফোনটা একটু দিবেন, একটা জরুরি কল করতে হবে, আমার ফোনে নেটওয়ার্ক প্রবলেম করছে। ভবানীর মা দুম করে ফোনটা দিয়ে দিলে কান্নিকা পেরুকুন্দনকে কল করে। আর পেরুকুন্দনের ফোন তো ভবানীর কাছে। তো মেয়েটি যে পেরুকুন্দনকে কল করতেছে এটা দেখে ভবানী তার মায়ের কানে কানে বলে, এই মেয়েটি পেরুকুন্দনকে কল করতেছে। এটা দেখে ভবানীর মা ভয়ে বাসের দিকে তাকাতেই চমকে ওঠে, কারণ তার ছোট মেয়েও পেরুকুন্দন বাসের জানালার পাশেই বসে আছে। তখন ভবানীর মা ইশারায় তার মেয়েকে বলে যে পেরুকুন্দনকে জানালার পাশ থেকে সরা, কিন্তু তার মেয়েরা সেটা কিছুতেই বুঝতে পারছে না। লে জ্বালা। এদিকে ভবানী আড়ালে গিয়ে কান্নিকার কলটা রিসিভ করে পেরুকুন্দনের ভয়েসে হ্যালো বলে। কান্নিকা বলে, স্যার আপনার কি হয়েছে, আপনাকে এত কল করছি, এত মেসেজ করছি, কোনো রেসপন্স করছেন না। ভবানী বলে, কোনো প্রবলেম নেই, আমি ঠিক আছি। কান্নিকা বলে, আপনি বলেছিলেন আপনার কোনো পরিবার নেই, তাহলে হঠাৎ আপনার পরিবার কোথা থেকে আসলো, আর আপনি এখন কোথায়? ভবানী বলে, আমি একটু শহরের বাইরে আছি। কেন? কান্নিকা বলে, আমাদেরকে অতি দ্রুত ব্যাংক থেকে সেই 10 কোটি টাকা তুলতে হবে, নয়তো জানাজানি হয়ে গেলে টাকাগুলো তুলতে পারবো না। এটা শুনে ভবানী অবাক হয়ে ভাবে, বাপরে, এই মেয়েও এই টাকার পিছনে লেগেছে। এমন সময় কান্নিকা কথা বলতে বলতে বাসের দিকে হয়। এই রে, কাপ সারছে। কিন্তু একটা গাড়ি এসে পেরুকুন্দনকে আড়াল করে ফেলে। এটা দেখে ভবানীর মা যেন হাফ ছেড়ে বাঁচে। তো কান্নিকা কথা শেষ করে ফোনটা ভবানীর মাকে দিয়ে চলে গেলে ভবানী এসে তার মাকে বলে, এই মেয়ে পেরুকুন্দনকে স্যার বলে ডাকতেছে, তার মানে এ স্যারের বউ বা কাছের কোনো আত্মীয় নয়। কিন্তু এই মেয়েও কেন জানি স্যারের সেই টাকাটা ব্যাংক থেকে তোলার চক্করে আছে। ওদিকে আদাকালের ভাড়া করা গুন্ডা বাসে পেরুকুন্দনকে দেখতে পেলে বাসে উঠেই কোনো কথা নেই শিবানী ও ইয়াজিনী সহ পেরুকুন্দনের মুখ ক্লোরোফর্ম স্প্রে করে সবাইকে অজ্ঞান করে ফেলে। যদিও পেরুকুন্দন তো মৃতই, বাট এরা তো আর জানে না। তো এরা পেরুকুন্দনকে বাস থেকে নামিয়ে নিয়ে গেলে ভবানীর মা ও ভবানীর বাসে উঠে দেখে এরা অজ্ঞান হয়ে পড়ে আছে এবং পেরুকুন্দনের লাশটা নেই। তো এরা শিবানী ও ইয়াজিনীকে জাগিয়ে তুলে বলে, পেরুকুন্দন কোথায়? তখনই সিন পাশের একটা পার্কে আসলে দেখি আদাকালের কিলার পেরুকুন্দনকে টেনে এনে পার্কের একটা স্প্রিং ঘোড়ার উপরে রাখতেছে। ওদিকে ভবানীর পরিবার পেরুকুন্দনকে খুঁজতে খুঁজতে এই পার্কের দিকেই আসতেছে। তো এরা পার্কে এসে দূর থেকে দেখে আদাকালের গুন্ডারা আদাকালকে ভিডিও কলে রেখে পেরুকুন্দনকে বিষাক্ত ইনজেকশন করে বলতেছে, দেখেন এবার আপনার চোখের সামনে একে মেরে ফেললাম, বলেন এবার এই লাশটাকে কি করব? আদাকাল বলে, ওর শরীরে এমন ভাবে মদ ছিটিয়ে দে যেন লোকে মনে করে সে ওভারডোজ মদ খেয়ে মারা গেছে।
তখন এরা সেভাবেই সবকিছু করে পেরুকুন্দ্রনকে এভাবেই রেখে চলে যায়। তখন ভবানীর পরিবার পেরুকুন্দ্রনের কাছে যেতে ধরতেই ওদিকে আবার থাঙ্গি নামের সেই পুলিশ পেরুকুন্দ্রনকে দেখে দৌড়ে আসে ও বলে, শালা তোকে মারার দায়ে আমার চাকরি চলে যাচ্ছে আর তুই পার্কে এসে ঘোড়ায় বসে দোল খাচ্ছিস। এই বলে পেরুকুন্দ্রনকে বাড়তে ধরতেই পেরুকুন্দ্রন বাড়িতে পড়ে যায়। সহকর্মী পেরুকুন্দ্রনের শ্বাস চেক করে বলে, স্যার আপনি তো একে আবার মেরে ফেললেন। এমন সময় কমিশনার কল করলে সহকর্মী কলটা রিসিভ করে বলে, স্যার আমরা জনসভার সেই লোকটিকে পেয়েছি, কিন্তু থাঙ্গি স্যার আবার তাকে মেরে ফেলেছে। কমিশনার বলে, একই লোককে তোমরা আর কতবার মারবে, থাঙ্গিকে ফোনটা দাও তো। এরপর কমিশনার থাঙ্গিকে ইচ্ছে মতো গালিগালাজ করতে শুরু করে। ওদিকে ভবানীর মামা মুরুগেসান ও টিকু মাস্তানকে সাথে নিয়েই এই বাস স্টপে পৌঁছায়। তো কমিশনার থাঙ্গিকে গালিগালাজ শেষে বলে, যা হওয়ার হয়েছে, এবার লাশটা নিয়ে থানায় আসো, আমি পোস্টমর্টম রিপোর্টে দেখাবো যে ও ওভারডোজ মদ খেয়ে মারা গেছে। এটা শুনে থাঙ্গি খুশি হয়ে লাশের কাছে এসে দেখে লাশ তো গায়েব। সে বলে, স্যার লাশটা আবার গায়েব। কমিশনার বলে, তখন দেখি পেরুকুন্দ্রনকে আসলে টিকু মাস্তান তুলে এনে বেঁধে রেখেছে, সাথে ভবানীর মামা মুরুগেসানকেও বেঁধে রেখেছে। তো টিকু পেরুকুন্দ্রনকে বলে, শালা মরার ভয়ে মাতালের ভান করে আছিস। এরপর মুরুগেসানকে বলে, তোকে কেন বেঁধে রেখেছি জানিস? আজ সকালবেলা আমি প্রসাব করার সময় একজন সামনে থেকে দেখে ফেলেছিল, তাই আমি তাকে ছুরি আঘাত করে হত্যা করেছি। তাকে হত্যা করার সময় সাইকেলে করে যাওয়া একজন দেখে ফেলে, তখন আমি তাকেও হত্যা করি। কিন্তু সাইকেল চালককে হত্যা করার সময় একজন দুধওয়ালা দেখে ফেলে, তখন আমি সেই দুধওয়ালাকেও হত্যা করি। কিন্তু এই দুধওয়ালাকে হত্যা করার সময় আবার এই মালটা আমাকে দেখে ফেলেছে, মানে এর 4 নম্বর ব্যক্তি। আর এখন আমি একেও মারতে যাচ্ছি, কারণ আমি আমার খুনের কোনো সাক্ষী রাখি না। এই বলে টিকু তলোয়ার হাতে নিতেই সবাই চোখ বন্ধ করে ফেলে। এবার টিকু তলোয়ার মারবে, বাট কয়েকজন চিল্লিয়ে থামায়। তখন আমরা দেখি এটা ভবানীর পরিবার। টিকু ভবানীর পরিবারকে দেখে গুনে বলে, 5, 6, 7, 8। ভবানী বলে, আপনি কে? আর আপনি আমার স্বামীকে মারছেন কেন? টিকু বলে, কারণ সে আমাকে খুন করতে দেখেছে। ভবানীর মা বলে, আরে সে তো ছোটবেলা থেকেই অন্ধ। টিকু বলে, কিভাবে বিশ্বাস করবো যে সে অন্ধ? ভবানী বলে, তরোয়ারটা তার চোখ বরাবর মারার ট্রাই করেন। তখন টিকু তরোয়ারটা পেরুকুন্দ্রনের চোখের দিকে মারার ট্রাই করলে দেখে পেরুকুন্দ্রন কিছুতেই কোনো ভয় পাচ্ছে না। এটা দেখে টিকু বলে, আরে সে তো সত্যিই চোখে দেখে না। মুরুগেসান বলে, তার শরীরও কাজ করে না। ভবানীর মা বলে, হ্যাঁ সে প্যারালাইসিস এর রোগী। টিকু বলে, এত সুন্দর লোকের প্যারালাইসিস তো কি করে হলো? ভবানীর মা বলে, আসলে সে পুলিশে জব করতো। টিকু বলে, 1 মিনিট, অন্ধ লোক আবার পুলিশ হয় কি করে? ভবানী বলে, আরে না, সে আসলে ডক্টর। মা নার্ভাস তাই ভুলভাল বলতেছে। টিকু বলে, হ্যাঁ অন্ধ লুলা আবার ডক্টর হয় কি করে? মামা বলে ওঠে, আরে সে পুলিশ ওটা ডক্টর ওরা, আসলে সে একজন বাস ড্রাইভার। টিকু বলে, কানা আবার গাড়ি চালায় কি করে? ভবানীর মা বলে, আরে বাস কন্ডাক্টর। টিকু বলে, পুলিশ, ডক্টর, ড্রাইভার নাকি কন্ডাক্টর? তখন ভবানী কথা ঘুরিয়ে নিয়ে বলে, আসলে সে এসব কিছু হওয়ার স্বপ্ন দেখতো, কিন্তু ছোটবেলায় কানামাছি খেলতে গিয়ে পড়ে গিয়ে কানা হয়ে গেছে। ভবানীর মা বলে ওঠে, বেচারাটার একটা স্বপ্নও পূরণ হলো না। এটা শুনে টিকু ইমোশনাল হয়ে যায়। সিন বর্তমানে আসলে ফাদার বলে, সবই বুঝলাম, বাট এতক্ষণ থেকে যে ব্যাংক নিয়ে এত কাহিনী চলতেছে, সেই ব্যাংক তো এখনো দেখলাম না। তখন সিন ফ্ল্যাশব্যাকে যাই ভবানী বলে, শেষমেশ আমরা সেই ইউবিসি ব্যাংকের নিকটে পৌঁছালাম, কিন্তু ব্যাংকে যাওয়ার আগে আমাদের কিছু প্রিপারেশন দরকার, তাই আমরা ব্যাংকের নিকটে একটা হোটেলে উঠলাম। তোর ভবানী তার বোনদেরকে বলে, তোরা পেরুকুন্দ্রন স্যারকে রেডি কর, ততক্ষণে আমি ও মা ব্যাংকের পরিস্থিতিটা একটু দেখে আসি। এই বলে ভবানী তার মাকে নিয়ে চলে গেলে এদিকে শর্ট সার্কিট হয়। তো ভবানী ও তার মা ব্যাংকে ঢুকে গোপনে সেই ম্যানেজারকে খুঁজতেছে যে ম্যানেজার টাকাটা তোলার ব্যাপারে পেরুকুন্দ্রনকে ফোন করেছিল। তো ম্যানেজার ব্যাংকে আসলে এরা দেখে, বাপরে এই ম্যানেজার তো খুব রাগী ও ভীষণ চাক্ষুষ। ব্যাস এরা ভয়ের সাথে সাথে হোটেলে ফেরত আসে এবং পেরুকুন্দ্রনকে পারফেক্ট ভাবে রোবোটিক মেথডে কন্ট্রোলের প্র্যাকটিস শুরু করে দেয়। এমন সময় ভবানীর দাদা কল করলে ভবানী কলটা রিসিভ করে বলে, দাদা কেমন আছো? রকেট রবি ফোনটা নিয়ে বলে, সে একটুর মাঝে রকেটের গতিতে উপরে চলে যাবে। ভবানী তো শক। রবি বলে, তোমার স্বামী বলেছিল আজকে সকালবেলা টাকা দিবে, কিন্তু সকালবেলা তোমাদের বাসাতে গিয়ে দেখি তোমরা সবাই পালিয়েছ। দেখো এখন তোমার দাদার কি করি। এটা শুনে ভবানী বলে, মিস্টার রবি, ব্যাংকে আমাদের কোটি টাকা আছে, আমরা সেই টাকা তোলার জন্য এসেছি, টাকা তুলতেই আপনাকে দিয়ে দিব। এই বলে ভবানী কলটা কেটে দিয়ে সবাইকে বলে, চলো প্র্যাকটিস শুরু করি। মামা মনে করেন আপনি ব্যাংক ম্যানেজার, চলেন এবার নানা প্রশ্ন করুন। বাবা তখন ম্যানেজারের পাট নিয়ে বলে, মিস্টার পেরুকুন্দ্রন, আপনি হুইল চেয়ারে এসেছেন কেন? ভবানী পেরুকুন্দ্রনের ভয়েসে বলে, একটা দুর্ঘটনায় আমার পায়ের রগের সমস্যা হয়েছে। ম্যানেজার বলে, আপনি তো সানগ্লাস পরেন না, তাহলে হঠাৎ সানগ্লাস পরেছেন কেন? ভবানী বলে, চোখ ব্যথার কারণে ডক্টর সানগ্লাস পরার পরামর্শ দিয়েছে। ম্যানেজার বলে, 1 মিনিট, কি বললেন আবার বলেন তো? ডক্টর সানগ্লাস পরার পরামর্শ দিয়েছে। আপনার ভয়েসের সাথে ঠোঁট মিলছে না কেন? মনে হচ্ছে তামিল মুভি বাংলা ডাবিং এ দেখছি। তখন শিবানী হতাশ হয়ে বলে,
আমাদের মাতাল মামাও যদি এটা ধরতে পারে তাহলে ম্যানেজার তো অবশ্যই ধরতে পারবে। তখন ইয়াজিনী বলে সমাধান ইজি, বাক্স পড়াও। এবার মামা বলে ওকে পেরুকন্দ্রন স্যার, টাকা রেডি। এই বলে মামায় হ্যান্ডশেক করতে ধরে বলে মিস্টার পেরুকন্দ্রন আপনার হাত ভাইব্রেট হচ্ছে কেন? তখন শিবানী হ্যান্ডশেক না করে নমস্কার করাইও বলে এবার ঠিক আছে। তখন ভবানী বলে এবার সবচেয়ে বড় প্রশ্ন হলো আমরা পেরুকন্দ্রনের কে? তো আমি পেরুকন্দ্রনের ওয়াইফ, শিবানী ও ইয়াজিনী তোমার শালি, আর মা তুমি শাশুড়ি। ব্যাস, এরপর এটা সবাই সেই অস্থির একটা পাট নিয়ে গাড়িতে উঠে রওনা দেয়। তো একদিকে এরা ম্যানেজারকে বোকা বানাতে এসেছে, অপরদিকে দেখি ম্যানেজার স্টেপলারে 18টা পিন ছিল কিন্তু 2টা কম কেন সেটা নিয়ে পিএকে জেরা করতেছে। ভাবা যায় ম্যানেজার কি সাংঘাতিক মাল। তো ভবানীর পরিবার পেরুকন্দ্রনকে নিয়ে এসে ম্যানেজারের সামনে বসলে ম্যানেজার বলে ওয়েলকাম মিস্টার পেরুকন্দ্রন, এত লেটে আসলেন কেন? আর এই লোকগুলোকে, এদেরকে তো কখনো আপনার সাথে দেখিনি। শিবানী তখন পেরুকন্দ্রনের হাত তোলে আর ভবানী পেরুকন্দ্রনের ভয়েসে বলে এ আমার স্ত্রী ভবানী। তো ভবানীর সবাইকে পরিচয় করিয়ে দাও। পেরুকন্দ্রনের বিয়ের কথা শুনে ম্যানেজার খুশি হয়ে হ্যান্ডশেক করতে গেলে পেরুকন্দ্রন নমস্কার করে। ম্যানেজার অবাক হয়ে বলে আপনি তো সবসময় হ্যান্ডশেক করতেন, কিন্তু নমস্কার করলেন কেন? পেরুকন্দ্রন বলে সোশ্যাল ডিস্টেন্সের জন্য স্যার। ম্যানেজার বলে আপনি তো আমাকে চেতন নামে ডাকতেন, তাহলে স্যার ডাকছেন কেন? ভবানী তো ভেবা থেকে খেয়ে যায়। তো ম্যানেজার সন্দেহের চোখে দেখতে শুরু করলে পেরুকন্দ্রন বলে চেতন তুমি এভাবে তাকিয়ে এটাই ভাবছো তো যে আমি হুইল চেয়ারে কেন? আসলে ম্যানেজার বলে কিছু বলতে হবে না, আমি জানি দীর্ঘদিন আদালতে দাঁড়িয়ে থাকতে থাকতে তোমার পায়ের রগের সমস্যা হয়েছে। ভবানীর মা তো শখ, সে মনে মনে ভাবে আরে যা আমরা বলার কথা সেটা এ বলছে কেন? পেরুকন্দ্রন বলে তাহলে আমি সানগ্লাস পরে আছি কেন এটাই ভাবছো তো? ম্যানেজার বলে আরে না, দীর্ঘ সময় আইনের বই পড়ার কারণে তোমার চোখে ব্যথা হতে পারে, তাই ডক্টর হয়তো সানগ্লাস পরার পরামর্শ দিয়েছে। ভবানী ও ভবানীর মা মনে মনে বলতেছে এই শালা আমাদের প্ল্যান শুনে ফেলেছে নাকি, যা আমরা বলার কথা তাই বলে যাচ্ছে। তো পেরুকন্দ্রন বলে চেতন এসব রাখো, চলো টাকা ট্রান্সফার করা যাক। ভবানীর চেকটা দাও। ভবানী তখন চেক দিলে ম্যানেজার ম্যাগনিফাইং গ্লাস দিয়ে সিগনেচারটা দেখতে শুরু করে। এরা তো ভয় শেষ। ম্যানেজার বলে পেরুকন্দ্রন সিগনেচারটা হালকা একটু আলাদা মনে হচ্ছে। এই বলে পেরুকন্দ্রনের দিকে তাকাতেই দেখে পেরুকন্দ্রনের কপালে একটা মাছি পড়ে আছে। ম্যানেজার তখন পিএকে ইশারা করলে এরা তো ভয় শেষ। তো পিএ এসে মাছিটা মারতে ধরতেই গেল, এরা তো ধরা খেয়ে গেছে। পিএ বলে স্যার পেরুকন্দ্রন তো মারা গেছে। এরা তখন পালাতে ধরলে ম্যানেজার চিল্লিয়ে বলে আপনারা স্যারকে মেরে ফেলেছেন, আমি আপনাদেরকে ছাড়বো না। এই বলেই পিস্তল বের করে তখন ভবানীর চিল্লানিতে সিন শিফট হলে আমরা বুঝতে পারি ভবানী আসলে ব্যাংকে আসার পথে ঘুমিয়ে পড়েছিল, ও এসব স্বপ্ন দেখছিল। তো ভবানী সবাইকে বলে এটা আসলে স্বপ্ন নয়, এটা সতর্ক বার্তা যে আমাদেরকে আরো সতর্ক হতে হবে। ম্যানেজারকে হুইল চেয়ার, সানগ্লাস, মাস্ক এসব নিয়ে ভাবার সুযোগই দিব না, চা কফি এসবেও না। সাথে মশা মারা ব্যাট রাখতে হবে, সিগনেচারটা 100% অ্যাকুরেট হতে হবে। স্বাক্ষর না মিললে প্ল্যান বি হলো মা তুমি টেবিল থেকে কলমদানি ফেলে দেবে। আর ম্যানেজার কলম তোলার জন্য নিচু হলে শিবানী তুই সিসি ক্যামেরা বরাবর দাঁড়িয়ে ইয়াজিনীকে আড়াল করবি, আর এই ফাঁকে ইয়াজিনী ফর্মে আবার সিগনেচার করবে। যেভাবেই হোক ম্যানেজারকে বোকা বানাতেই হবে, ও 10 কোটি টাকা তুলতেই হবে। ওকে, সিন কাট হলে দেখি এরা ম্যানেজারের সামনে বসে আছে। তো ম্যানেজার এদেরকে চেয়ে চেয়ে দেখতেছে। তখন তো ম্যানেজার বলে পেরুকন্দ্রন তুমি বিয়ে করেছো অথচ আমাদেরকে দাওয়াত দিলে না। যাই হোক মিসেস পেরুকন্দ্রন আপনি কি জানেন পেরুকন্দ্রন কিন্তু অনেক ভালো একজন গায়ক। এটা শুনে ভবানী ভেবাচাকা খেয়ে পেরুকন্দ্রনের সাথে দুষ্টামো করে বলে দুষ্টু তুমি তো এটা আমাকে বলনি। তখন ম্যানেজার বলে স্যার অনেকদিন হলো আপনার খালি গলায় গান শুনিনি, চলুন না আজকে একটা হয়ে যাক। এটা শুনে ভবানী ও ভবানীর মা তো শখ। ভবানী মায়ের দিকে তাকালে মা ইশারায় বলে তুই সামলা। তখন ভবানী পেরুকন্দ্রনের ভয়েসে বলে গতকাল আমি হাইকোর্টে কেস লড়তে গিয়ে তুমুল তর্ক করেছি, তাই গলাটা ব্যথা করছে। তখন ভবানীর মা ম্যানেজার বলে ম্যাডাম আপনি মশার ব্যাট দিয়ে টেবিল টেনিস খেলছেন কেন? ভবানীর মা ভেবাচাকে খেয়ে বলে আপনি জানেন না স্যার, একটা মাছি পুরো প্ল্যান নষ্ট করে দিতে পারে। মানে? ভবানী বলে আসলে আমার মায়ের মাছিতে অ্যালার্জি আছে। ম্যানেজার অবাক হয়ে কিছু বলতে যাবে তার আগেই ভবানী পেরুকন্দ্রনের ভয়েসে বলে ভবানী মাই সুইট হার্ট আমার সিগনেচার করা চেকটা চেতনকে দাও তো। ভবানী তখন চেকটা ম্যানেজারকে দিলে ম্যানেজার চেকটা দেখতে থাকে আর ভবানী ভয়ে অস্থির হতে থাকে। তো ম্যানেজার বলে সিগনেচার একদম পারফেক্ট আছে। এটা শুনে সবাই তো মনে মনে মহা খুশি। ম্যানেজার বলে মিস্টার পেরুকন্দ্রন আমাদের ব্যাংকের নিয়ম অনুযায়ী 10 লাখের চেয়ে বেশি টাকা তুলতে গেলে ফর্মে তো নমিনির সিগনেচার লাগে। তখন ভবানী তার মায়ের দিকে তাকায়। ব্যাস মা প্ল্যান বি মোতাবেক কলমদানিটা ফেলে দেয়, কিন্তু ম্যানেজার সেগুলো না তুলে ভবানীর মায়ের দিকে তাকালে মা বলে সরি স্যার মিস্টেকলি পড়ে গেছে, কষ্ট করে একটু তোলেন না।
ম্যানেজার বলে আমাদের ব্যাংকের নিয়ম অনুযায়ী কোনো জিনিস যার থেকে পড়ে যাবে সেই তুলবে। লে জ্বালা, ভবানীর মা তো অসহায় হয়ে ভবানীর দিকে দেখতে থাকে। তখন সিন ফ্ল্যাশব্যাকে গেলে দেখি ভবানী বলেছিল আমাদের প্ল্যান বি ফেল হলে আমাদের উপস্থিত বুদ্ধি খাটাতে হবে। সিন বর্তমানে আসে, পিয়ে কফি এনে ম্যানেজারকে দিচ্ছে। ব্যাস, ভবানী উপস্থিত বুদ্ধি খাটিয়ে কফি ম্যানেজারের গায়ে ঢেলে ফেলে দেয়। এরপর তো ম্যানেজারকে নমিনির সিগনেচার করা ফর্ম দিতেই ভবানীর কাছে থাকা পেরুকুন্দনের ফোনে কার্নিকা বারবার কল করতে থাকে আর ভবানী বারবার কলটা কাটতে থাকে। তো ম্যানেজারের সিগনেচার দেখে বলে পেরুকুন্দন এখানে তো শুধু তুমি সিগনেচার করেছো, কার্নিকা ম্যাডামেরও তো সিগনেচার লাগবে, সে কোথায়? সবাই অবাক হয়ে বলে কার্নিকা? ম্যানেজার বলে হ্যাঁ, কারণ সে আর পেরুকুন্দন যৌথ অ্যাকাউন্ট হোল্ডার। ওদিকে কার্নিকা এই ব্যাংকের সামনে এসে পড়েছে। তো পেরুকুন্দন বলে সরি চেতন, কার্নিকার শরীর ভালো না তাই সে আসতে পারবে না, সমস্যা নেই, আমি গিয়ে তার থেকে সিগনেচার নিয়ে আসতেছি। ম্যানেজার বলে নো নো নো, আমাদের ব্যাংকের নিয়ম অনুযায়ী যৌথ অ্যাকাউন্ট হোল্ডারকে উপস্থিত থেকে সিগনেচার দিতে হবে। লে জ্বালা, সবাই এবার হতাশ হয়ে চলে যাওয়ার জন্য উঠে পড়ে। ওদিকে কার্নিকাও ব্যাংকের মাঝে ঢুকে পড়েছে। তখন সিন বর্তমানে আসলে ফাদার বলে বাপরে, তোমার তো জেলে যাওয়ার কথা, তুমি জেলে না গিয়ে আমার কাছে কিভাবে আসলে? ভবানী বলে কার্নিকার সিগনেচারটা দিতে পারলে আমরা 10 কোটি পাবো, কিন্তু কার্নিকা তো কখনোই সিগনেচার করবে না, তাই আমরা তাকে হত্যা করার সিদ্ধান্ত নিলাম। ফাদার ঝটকা খেলে পিচ্চিটি বলে তাকে মেরে ফেললে সিগনেচার কিভাবে পাবে? ফাদার বলে আরে রোবোটিক মেথডে। আচ্ছা বোন, এটা বলো, তুমি যে কার্নিকাকে খুন করার সিদ্ধান্ত নিলে তো তোমার মা মুরব্বী হিসেবে তোমাকে বাধা দিল না? ভবানী বলে সিদ্ধান্তটা তো আমার মাই নিয়েছিল। ফাদার তো শক। তখনই সিন ফ্ল্যাশব্যাকে গেলে দেখি ভবানী পেরুকুন্দনের ভয়েসে কার্নিকাকে কল করে বলতেছে কার্নিকা চলো আমরা আজ ব্যাংক থেকে টাকাটা তুলবো, আমি একটা ঠিকানা দিচ্ছি, তুমি সেখানে আসো। এদিকে কার্নিকা ফোনে কথা বলতে বলতে সেখানেই হাজির, মানে কার্নিকা এদেরকে ফলো করতে করতে চলে এসেছে। তো কার্নিকাকে দেখে এরা তো সবাই ভয়ে অস্থির। কার্নিকা পেরুকুন্দনের কাছে এসে বলে স্যার, আপনার সামনে কেউ আপনার ভয়েস নকল করে কথা বলতেছে অথচ আপনি কিছুই বলছেন না। এই বলে পেরুকুন্দনের গায়ে হাত দিতেই দেখে এই অবস্থা। স্যার স্যার তো কার্নিকা কাঁদতে কাঁদতে বলে তোমরা টাকার লোভে আমার স্যারকে মেরে ফেলেছো? ভবানী বলে হ্যাঁ, আমরা টাকার লোভ করেছি, কিন্তু আমরা তাকে হত্যা করিনি। এই বলে ভবানী তাদের সাথে ঘটা সকল ঘটনা শুরু থেকে খুলে বলতে থাকে। তো সব ঘটনা শুনে কার্নিকা বলে পেরুকুন্দন স্যারের অ্যাকাউন্টে থাকা সেই 10 কোটি টাকা ওটা স্যারের নয়, আদাকাল দরিদ্র অসহায় মানুষের অসহায়ত্বের সুযোগ নিয়ে গোপনে তাদের নামে স্বাস্থ্য বীমা করে কোটি কোটি টাকা লুটেছে। এমনই একজন ভুক্তভোগী হলো সন্ধ্যা রানী, যে পুতুল নাচ দেখিয়ে জীবন চালাতো। পেরুকুন্দন স্যার সেই সন্ধ্যারানীর হয়ে কেস লড়তে গিয়ে জানতে পারে যে শুধু সন্ধ্যারানী না, আদাকাল এইভাবে আরো 28টি অসহায় দরিদ্র পরিবারকে লুটেছে। কিন্তু পেরুকুন্দন স্যার সঠিক তথ্য প্রমাণের অভাবে সেই কেসটা হেরে গেলে স্যার সিদ্ধান্ত নেয় সে যেভাবেই হোক এই 28টি পরিবারকে রক্ষা করবে। ওদিকে আদাকাল এসব টাকা আসলে তার ইলেকশনের প্রচারের জন্য জমা করেছিল। পেরুকুন্দন স্যার কৌশলে আদাকালের সেই টাকাগুলো ছিনতাই করে নেয়, যাতে সে এই টাকাগুলো অসহায় সেই 28টি পরিবারের মাঝে বিলি করতে পারে। তো পেরুকুন্দন স্যার সেই টাকাগুলো ব্যাংকে রাখেও আমাকে নমিনি করে, যাতে আদাকাল পেরুকুন্দন স্যারকে যদি মেরেও ফেলে তবু যেন টাকাগুলো আমার মাধ্যমে সেই অসহায় লোকগুলোর কাছে পৌঁছায়। এসব শুনে ভবানী সহ ভবানীর পরিবারের সবাই তো থ মেরে যায়। ও ভবানীর মা কার্নিকাকে বলে আমাদের পরিবারকে রক্ষা করার জন্য টাকার দরকার ছিল, তাই এই পথে পা বাড়িয়েছিলাম। তবে এই টাকাটা আমরা নিলে তো শুধু আমাদের একটা পরিবার রক্ষা হতো, কিন্তু এই টাকাটা সেই অসহায় পরিবারদের মাঝে দিলে আমরা 28টি পরিবারকে রক্ষা করতে পারবো। শিবানী কার্নিকাকে বলে আগামীকাল থেকে টানা 4 দিন ব্যাংক বন্ধ থাকবে, তাই আজকেই টাকাগুলো তোলা উচিত। এটা শুনে কার্নিকা সহ সবাই তাড়াহুড়ো করে বেরিয়ে পড়ে। সিন ব্যাংকে আসলে দেখি এরা একটু আগে টাকা তুলতে এসে যে ঝামেলাটা করে গেছে সেটাতে ম্যানেজারের কিছুটা সন্দেহ হয়েছে, তাই ম্যানেজার সিসিটিভি ফুটেজ দেখতেছে, বাট সন্দেহজনক কিছু পাচ্ছে না। তখন পাশ থেকে পিএ ফুটেজ দেখিয়ে বলতে থাকে স্যার দেখেন ওরা কিভাবে মৃত মানুষকে এনে আপনাকে বোকা বানিয়ে গেছে। এই ব্যাংকের সব কর্মচারী আপনাকে সবচেয়ে চালাক হিসেবে জানে, কিন্তু দেখেন তারা কিভাবে আপনার সেই রেপুটেশন মাটিতে মিশিয়ে দিয়ে গেছে। এটা শুনে ম্যানেজার ক্ষিপ্ত হয়ে বলে এক্ষুনি পুলিশকে খবর দাও। ব্যাস, সাথে সাথে পিএ পুলিশকে কল করে। এদিকে ভবানীদের গাড়ি ব্যাংকের নিকটে চলে এসেছে। পথের মাঝে আদাকাল এদেরকে দেখে ফেলে ও ধাওয়া শুরু করে। এদের গাড়িটা তখন পথের মাঝে অ্যাক্সিডেন্ট করলে এরা গাড়ি থেকে নেমে দৌড়ে একটা পরিত্যক্ত বাড়ির ভিতরে ঢোকে। সিন কাঠলে দেখি আদাকাল এদেরকে বেঁধে রেখেছে, মানে আদাকাল এদেরকে খুঁজে পেয়েছে।
তো আদাকাল এদের দিকে পিস্তল তাক করে বলে, বল পেরুকুন্দ্রন কোথায়? শালা আমার 10 কোটি টাকা লুটে নিয়ে পালিয়ে বেড়াচ্ছে। কিন্তু এরা কেউ মুখ খুলছে না। তখন আমরা দেখি কান্নিকা উপরতলার সিঁড়ির কাছে পেরুকুন্দ্রনকে হুইল চেয়ারে বসিয়ে রেখে লুকিয়ে আছে। তো ওদিকে আদাকাল যেই না রেগে মেগে ফাঁকা গুলি ছড়ে কান্নিকা ভয়ে হুইল চেয়ার ছেড়ে কান ধরে। ব্যাস এরপর তো আদাকাল উঠে দেখে এটা পেরুকুন্দ্রন। আদাকাল রেগে মেগে বলে, শালা তোকে এতবার মারার পরেও তুই মরছিস না কেন? এই বলে আদাকাল পেরুকুন্দ্রনের হুইল চেয়ারে লাথি মারে আর তার হুইল চেয়ারের সাথে থাকা বাঁশের আঘাতে সবাই আহত হতে শুরু করে। তো আদাকাল এসে কান্নিকাকে মারতে থাকে আর বলে, বল তোরা আমার টাকা কোথায় রেখেছিস? কিন্তু কান্নিকা মুখ খোলে না। একটু পর আদাকাল হঠাৎ খেয়াল করে পেরুকুন্দ্রন নেই। আদাকাল তখন দরজা সব লাগিয়ে দিয়ে চিল্লিয়ে বলতে থাকে, শালা ভিতর মতো কোথায় লুকিয়ে আছিস, বেরিয়ে আয়। তখনই ধ্যাম করে কে যেন আদাকালকে লাথি মারে আর আদাকাল ছিটকে পড়ে যায়। আমরা দেখি একে এটা তো পেরুকুন্দ্রন, তবে সে জীবিত নয়, আসলে তাকে দড়ির সাহায্যে উপরতলা থেকে কন্ট্রোল করা হচ্ছে। তো মারামারি চলতেছে, এমন সময় ব্যাংক ম্যানেজার আসেও এসে এসব অ্যাকশন দেখে তো অবাক। তার পিএ বলল পেরুকুন্দ্রন মৃত, কিন্তু সে তো দেখি জীবিত। সে সবাইকে মেরে কুপঘাত করতেছে। তো একটা সময় আদাকাল পেরুকুন্দ্রনের কন্ট্রোল রশিগুলোতে গুলি করে সব ছিঁড়ে ফেলে। এরপর সোজা পেরুকুন্দ্রনকে গুলি করে আর পেরুকুন্দ্রন লুটে পড়ে যায়। তো আদাকাল খুশিতে এসব ভিডিও করতেছে, হঠাৎ সামনে তাকাতেই অবাক। সে দেখে এক ঝাঁক মিডিয়ার লোক এসেছে এবং লাইভ টেলিকাস্ট চালাচ্ছে। আসলে ব্যাংক ম্যানেজার এটা ভেবে মিডিয়া এনেছিল যে পেরুকুন্দ্রন যে মৃত এটা নিউজ করবে, কিন্তু এমন সময় মিডিয়া এসেছে যখন আদাকাল পেরুকুন্দ্রনকে গুলি করে মারলো। সিন কাট হলে দেখি পুলিশ আদাকালকে নিয়ে গেছে ও ম্যানেজার ভবানীদের কাছে আসতেছে। এরা তো ভয়ে শেষ। তো ভবানী বলে, সরি স্যার, আসলে। ম্যানেজার বলে, আমি অত বোকা না, বুঝলে। এটা তো ভয়ে শেষ। ম্যানেজার বলে, সরি তো আমার বলা উচিত যে আমি এই হাদারামের কথাই তোমাদেরকে সন্দেহ করেছিলাম। তোমরা টেনশন করো না, টাকাটা পেয়ে যাবে। কারণ পেরুকুন্দ্রন স্যার তো মারা গেল এখন, কিন্তু সে জীবিত থাকা অবস্থায় চেকে সিগনেচার করেছে। এরা তো অবাক হয়ে একে অপরের মুখের দিকে তাকায়। ম্যানেজার বলে, আমার ব্যাংকে আমার থেকে চালাক কেউ নেই, বুঝলে। ভবানী মনে মনে বলে, অনেক চালাক। এর মধ্যেই ম্যানেজার কেশিয়ারকে কল করে বলে, কেশিয়ার, কান্নিকা ম্যাডামের সিগনেচার এখানে নিচ্ছি, তুমি পেরুকুন্দ্রন স্যারের 10 কোটি টাকার ডিডি রেডি করো। பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கொண்டு போய் சேர்த்து அவர் கனவை நனவாக்கிட்டோம். সিন বর্তমানে আসলে ফাদার বলে, তুমি তো পুণ্যের কাজ করেছো, তাহলে নিজেকে পাপী ভাবছো কেন? ভবানী বলে, একটা মৃত শরীরকে ব্যবহার করে প্রতারণা করেছি, এটার জন্য নিজেকে অপরাধী মনে হচ্ছে। ফাদার বলে, এবার যা করেছো সেটার শেষটা তো ভালোই ছিল, তবে আগামীর জন্য ভয় হচ্ছে। কারণ তোমাদের পরিবারের সবার যা ট্যালেন্ট, বাপরে বাপ, সাংঘাতিক। আর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। জানি এই মুভিটা অবাস্তবসম্মত, আর তাই মুভির ডিরেক্টর মুভির শুরুতে এটা বলেই মুভিটা শুরু করেছিল যে এই মুভিটা ইললজিক্যাল, তাই লজিক সাইডে রেখে জাস্ট এনজয় করুন। যদিও সেই পার্টটা আমি শুরুতে দেখাইনি। তো যাই হোক, ইদানিং ভিডিও খুব কম দিচ্ছি, এর পিছনে একটা কারণ আছে। আমি অন্য একটা প্রজেক্টে ব্যস্ত আছি। সেটা কি, খুব শীঘ্রই তা জানতে পারবেন। কি এখনই জানতে ইচ্ছে করতেছে? ওকে, বলেই দেই। যারা ফুল মুভি দেখতে ভালোবাসেন তাদের জন্য একটা মুভি স্ট্রিমিং অ্যাপস বানাচ্ছি, যেখানে 60,000-এরও বেশি মুভি ইউটিউবের মতো জাস্ট ক্লিক অ্যান্ড প্লে করে দেখতে পারবেন, তাও আবার ফ্রিতে। তো নেন, এই খুশিতে ভিডিওতে একটা লাইক দেন, সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার তারাই এটা ফ্রিতে আগে পাবে। তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।